এদিকে কাঁপছে ঢাকার মসনদ, কি বার্তা আসছে দিল্লি থেকে? দীর্ঘ 15 মাসের নীরবতা ভেঙে অবশেষে প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 23 জানুয়ারি ভারতের দিল্লিতে প্রথমবারের মতো বিশ্ব মিডিয়ার সামনে তিনি মুখ খুলতে যাচ্ছেন। জাতিসংঘের নির্দেশে নিবন্ধন ফিরে পাবে আওয়ামী লীগ, এমন ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ নিয়েই হবে নির্বাচন। জাতিসংঘ আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নীল নকশার প্রতিবাদ ও ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে 201 প্রকৌশলের বিবৃতি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাকে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে উপদেষ্টা আসিফ মাহমুদ এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? থাইল্যান্ড। যাও বাতিজা, 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 তোমার খবর আছে? বাতিজা, তোমরা যে রাষ্ট্রটা কি বানাই ফেলছো, এক একজন চেয়ারে বসা, আমরা কিন্তু বুঝা গেছি আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিচ্ছে। এখন বিদেশে টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছেড়ে পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল। দেশ ছেড়ে পালানোর সুযোগ দেওয়া যাবে। এদিকে কাঁপছে ঢাকার মসনদ, কি বার্তা আছে দিল্লি থেকে? দীর্ঘ 15 মাসের নীরবতা ভেঙে অবশেষে প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 23 জানুয়ারি ভারতের দিল্লিতে প্রথমবারের মতো বিশ্ব মিডিয়ার সামনে তিনি মুখ খুলতে যাচ্ছেন। তবে এটি কোনো সাধারণ সংবাদ সম্মেলন নয়, বরং একে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একগুঁয়েমির বিরুদ্ধে একটি কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গেছে, দিল্লি প্রেস ক্লাবে শেখ হাসিনার একটি লিখিত ভাষণ ডিসপ্লেতে প্রদর্শন করা হবে এবং এরপর ভার্চুয়ালি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। এতদিন ইমেলে বিবৃতি দিলেও এবার তিনি সরাসরি তোপ দাগাতে যাচ্ছেন। ভারত, ইউরোপ এবং আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রস্তাব বারবার নাকচ করে চলেছেন। কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া কোনো সরকারই দীর্ঘস্থায়ী হতে পারবে না। জোর করে নির্বাচন চাপিয়ে দিলে তার কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না, যা আখেরে দেশকেই অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পশ্চিমাদের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করেননি, যা ইউনূসের সরকারের জন্য অশনি সংকেত। ভারতের ধৈর্য ও কঠোর বার্তা। গত 15 মাসে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে যে বৈরী আচরণ করেছে, তার জবাবে ভারত কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি। ভারত চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশকে চাপে ফেলতে পারত, কিন্তু তারা গণতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধান চেয়েছে। তবে এই 15 মাসের দেশের মানুষ, বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক পক্ষ হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ চলতে পারে না। ভারত আওয়ামী লীগের পক্ষে অন্যায্য কোনো প্রভাব বিস্তার করছে না, বরং তারা চায় একটি সুসংবদ্ধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। বিপুল জনসমর্থন পুষ্ট একটি দলকে নির্বাচনের বাইরে রাখা যে আন্তর্জাতিক মহল মেনে নেবে না, সেটি এখন স্পষ্ট। দিল্লিতে গোপন বৈঠক ও সমন্বিত পরিকল্পনা। 23 তারিখের এই সংবাদ সম্মেলন ডক্টর ইউনূসের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দিল্লিতে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে পশ্চিমা বিশ্বের প্রতিনিধিদের সাথে নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা ছক কষা হচ্ছে, যা ইউনূস সরকারের একপেশে নির্বাচন আয়োজনের স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে। দূতাবাসের পরিবার প্রত্যাহার চূড়ান্ত সতর্কবার্তা। পরিস্থিতি যে কতটা ভয়াবহ হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলছে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত ইতিমধ্যে বাংলাদেশে তাদের 5টি দূতাবাসের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল নিরাপত্তা ইস্যু নয়, বরং ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্নে ভারতের অনমনীয় অবস্থানের চূড়ান্ত বহিঃপ্রকাশ। ডক্টর ইউনূস যদি এখনও এই গমি পরিহার না করেন এবং সব দলকে নিয়ে নির্বাচনের পথে না হাঁটেন, তবে বাংলাদেশের পরিস্থিতি কোন অতল গহ্বরে গিয়ে ঠেকবে, ভারতীয় কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নেওয়ার ঘটনায় তার আগাম বার্তা দিচ্ছে।
23 তারিখের পর দৃশ্যপট কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নীল নকশার প্রতিবাদে ও ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে 201 প্রকৌশলের বিবৃতি। অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে জাতীয় নির্বাচনের কথিত নীল নকশার প্রতিবাদ জানিয়েছেন দেশের 201 প্রকৌশলী। এক যৌথ বিবৃতিতে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান। বিবৃতিতে প্রকৌশলীরা অভিযোগ করেন 2024 সালের জুলাই আগস্টে পরিকল্পিতভাবে দেশব্যাপী সন্ত্রাস ও দাঙ্গা সৃষ্টির মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হয়েছে। এখানে আগামী ফেব্রুয়ারিতে আওয়ামী লীগবিহীন একটি প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে সেই অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। তারা বলেন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গণতান্ত্রিক হতে পারে না এবং জনগণ তা মেনে নেবে না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা এবং প্রতিনিধির রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন। প্রকৌশলীরা বলেন দেশের 60% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন জনগণের ভোটাধিকার হরণের শামিল। বিবৃতিতে প্রকৌশলীরা বর্তমান পরিস্থিতির উত্তরণে 4 দফা দাবি পেশ করেন। আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট ও স্বাধীনতার পক্ষে সকল সংগঠনের ওপর থেকে অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ সকল নেতাকর্মী ও পেশাজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, অবৈধ ইউনূস সরকারকে অপসারণ করে গ্রহণযোগ্য নির্বাচনকারী সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন। ভগিনীর ভূতের নাম মিয়া খা, মানে ক্ষমতা পাইলে কি যে হয় দেখেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে মানে তার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল সেটার বিচার কি হবে? মনে হচ্ছে হবে। ডক্টর ইউনূসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে। ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে? আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে, এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? আপনার যাইতে চায় থাইল্যান্ড। বাংলাদেশে তার চিকিৎসা হবে না কেন? টাকা আছে, আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিচ্ছে। এখন বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছেড়ে পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল ছাত্র দলের আপনার যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসির। এরপরই সম্ভবত টেনশনটা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যার বিরুদ্ধে 400 কোটি টাকা মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে। দুদকে ফাইলটা আপাতত আটকে আছে, গতি পাচ্ছে না, তবে পাবে। ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বাতিজা 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 তোমার খবর আছে বাতিজা, তোমরা যে রাষ্ট্রটার কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বসা, আমরা কিন্তু বুঝা গেছি। এখন বাতিজার বক্তব্য হয়রানি, তোমাকে কে হয়রানি করতে চায়? কে? আস্তে আস্তে সব বের হবে বাবা। মূলত তিনি কোন প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক আছে, বিএনপি সরকার আসতে দাও বা জামাতের সরকার আসতে দাও। তার জাতীয় পরিচয়পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য তিনি আবার দরখাস্ত দিয়েছেন। তিনি নাকি পরে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন, সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। এখন বাংলাদেশে কি চিকিৎসা নাই? এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নতি করে নাই নাকি না নিজেদের উন্নতি হয়েছে? থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসাজনিত পরীক্ষা নিরীক্ষা এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য 15 ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন, কারণ ঘটনার ভিতরে পেঁচ আছে। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত। দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এ ভাগা যাবে না, এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস আছে উপরে কারা, সবগুলো কিন্তু বাইচা যাবে। কারণ কি সে দেশটা পালাই যাবে। এখন সে এই টাকা নিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ারে দিছে নাকি সজীব ভুইয়া জানেই নাই? তার বক্তব্য যে সে জানে না, নির্দোষ হইতে পারে। আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার, তার কাছ থেকে তথ্য জানা দরকার। কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি। এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি চোর হয়, তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে? আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে হতে হবে। ইউনূস সরকারের আমলে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না, কারণ ইউনূস সরকারের অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদরা। সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার।
যদি এরপরে আসিফ নির্দোষ হয়, অবশ্যই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সরে যাবে। এপিএস মোয়াজ্জেম, তার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, প্রমাণিত হোক, দেশ ছেড়ে পালানোর সুযোগ দেওয়া